এবার ট্রাম্পকে উপহাস ও মার্কিন সেনা জিম্মির হুমকি। হরমুজ প্রণালীতে যুদ্ধের নতুন সমীকরণ ইরানের। বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। চীনের আধুনিক অস্ত্র পাচ্ছে না ইরান, স্বস্তিতে আমেরিকা। আমেরিকা ছেড়ে কেপটাউনে হান্টার বাইডেন। সাবেক ফার্স্ট সানের ভবিষ্যৎ নিয়ে জোর গুঞ্জন। বেতন ও স্বাস্থ্য বিমার দাবিতে রাজপথে 34,000 কর্মী। স্থবির হওয়ার পথে নিউ ইয়র্ক সিটি। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে ছিলাম বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হুমলন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আমেরিকার আধুনিক যুদ্ধজাহাজ উড়িয়ে দেওয়ার হুমকির পাশাপাশি জিম্মি কূটনীতির নতুন ছক ইরানের। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ সহ 3টি বিশাল রণতরী মোতায়েনের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কোন দিকে? পাকিস্তানের শান্তি আলোচনা কি পারবে রক্তক্ষয়ী সংঘাত থামাতে? যুদ্ধের এই দামামা ও বিশ্ব রাজনীতির সর্বশেষ খবর দেখুন আমাদের বিশেষ প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এবার আরও প্রকট। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের মুখে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজাই সরাসরি হুমকি দিয়ে বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে আমেরিকার আধুনিক যুদ্ধ জাহাজগুলো মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। ইরানি রাষ্ট্রীয় টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে রেজাই প্রেসিডেন্ট ট্রাম্পকে উপহাস করে বলেন, ট্রাম্প নিজেকে এই জলপথের পুলিশ ভাবছেন। তিনি দাবি করেন আমেরিকা দীর্ঘস্থায়ী যুদ্ধকে ভয় পায়, কিন্তু ইরান কয়েক দশকের যুদ্ধের জন্য প্রস্তুত। শুধু তাই নয়, রেজাই একটি অদ্ভুত দাবিও করেছেন। তার মতে, আমেরিকা যদি স্থলপথে ইরান আক্রমণ করে তবে সেটি তাদের জন্য সুযোগ হবে, কারণ তারা হাজার হাজার মার্কিন সেনাকে জিম্মি করবে এবং প্রতি জিম্মির বিনিময়ে $100 কোটি মুক্তিপণ আদায় করবে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও 10,000 অতিরিক্ত সৈন্য পাঠাচ্ছে। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ সহ 3টি বিশাল বিমানবাহী রণতরী এখন ওই অঞ্চলে অবস্থান করছে। ট্রাম্প অবশ্য দাবি করেছেন যে যুদ্ধ শেষের খুব কাছাকাছি। তবে পাকিস্তানের দ্বিতীয় দফায় শান্তি আলোচনা সফল না হওয়া পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় তা বলা মুশকিল। শান্তি আলোচনা নাকি বিধ্বংসী যুদ্ধ? বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায়। একদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের হুমকি, অন্যদিকে আমেরিকার বিশাল সামরিক বহর। হরমুজ প্রণালী কি তবে নতুন কোনো বিশ্বযুদ্ধের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে? পারস্য উপসাগরে যুদ্ধের ডামাডোলের মাঝেই বিশ্ব রাজনীতিতে বড় চমক। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন চীন ইরানকে আর কোনো অস্ত্র সরবরাহ করবে না। বেইজিংয়ের এই বড় প্রতিশ্রুতি কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ বদলে দেবে? ট্রাম্প ও শি জিনপিংয়ের আসন্ন বৈঠকের আগে এমন নাটকীয় মোড়ের বিস্তারিত থাকছে ফারজানা ফরোজের রিপোর্টে। একদিকে পারস্য উপসাগরে যুদ্ধের ডামাডোল, অন্যদিকে চীন আমেরিকার নতুন সমীকরণ। সম্প্রতি ট্রাম্প এক বার্তায় দাবি করেছেন চীন ইরানকে অস্ত্র সরবরাহ না করার প্রতিশ্রুতি দিয়েছে। এই ঘোষণার ফলে দুই পরাশক্তির মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কিছুটা শিথিল হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন আগামী মাসে বেইজিংয়ে শি জিনপিং এর সাথে তার গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার মার্কিন প্রচেষ্টায় চীন খুবই খুশি। বর্তমানে আমেরিকা ইরানি বন্দরগুলোতে জাহাজ চলাচলে যে কঠোর অবরোধ আরোপ করেছে তা নিয়ে বেইজিং উদ্বিগ্ন ছিল। তবে ট্রাম্পের আশ্বাসে সেই উদ্বেগ কিছুটা কমেছে। ট্রাম্প রসিকতা করে বলেন, প্রেসিডেন্ট শি আমাকে এক বিশাল আলিঙ্গন করবেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন গোপনে ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এই নতুন আলোচনার পর পরিস্থিতির মোড় ঘুরতে পারে। যদিও চীনা দূতাবাস সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে তারা বলেছে চীন সামরিক পণ্য রপ্তানিতে সবসময়ই সতর্ক ও দায়িত্বশীল। গত বছরের পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধের পর ট্রাম্পের এই নরম সুর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বাণিজ্য যুদ্ধ কি তবে এবার কূটনীতির টেবিলে সমাধান হবে, নাকি ইরানের অবরোধ নিয়ে দুই দেশের টানাপোড়েন আবার শুরু হবে? সময়ই বলে দেবে। 2026 ফিফা বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, কিন্তু এর নিরাপত্তা প্রস্তুতি নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দীর্ঘস্থায়ী শাটডাউন বা সরকারি অচলাবস্থার কারণে বিশ্বকাপের পরিকল্পনা ও সমন্বয় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। সিনেটের এক শুনানিতে জানানো হয়, শাটডাউনের কারণে অনেক দক্ষ কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে এবং
গোয়েন্দা ব্রিফিংগুলোতে দেরি হচ্ছে। রয়টার্সের এক রিপোর্টে সতর্ক করা হয়েছে যে উগ্রবাদী গোষ্ঠীগুলো এই বড় ইভেন্টকে টার্গেট করতে পারে। যদিও নিরাপত্তার জন্য বরাদ্দকৃত $625 মিলিয়ন বা প্রায় 7,000 কোটি টাকা ছাড় করা হয়েছে, তবুও জনবল সংকটে কাজ এগুচ্ছে না। বিশেষ করে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিস থেকে শত শত দক্ষ কর্মকর্তা চাকরি ছাড়াই বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত এই মেগা ইভেন্ট শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে আমেরিকা কি পারবে ফুটবল প্রেমীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে, নাকি বিশৃঙ্খলার মুখে পড়বে বিশ্ব ফুটবলের এই শ্রেষ্ঠ আসর? আইনি ঝামেলা ও ঋণের চাপে দেশ ছাড়লেন হান্টার বাইডেন। আদালতের নথি অনুযায়ী চরম আর্থিক সংকটে থাকা হান্টার বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে তিনি স্ত্রীর দেশ দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। জো বাইডেন ক্ষমতা ছাড়ার 1 বছরের মাথায় $17 মিলিয়ন ঋণের বোঝা মাথায় নিয়ে হান্টারের এই দেশ ত্যাগ নতুন আলোচনার জন্ম দিয়েছে। আইনি জটিলতা আর বিপুল ঋণের ভারে জর্জরিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়লেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। জো বাইডেন হোয়াইট হাউস ছাড়ার মাত্র 1 বছরের মাথায় হান্টার বাইডেনের এই দেশ ত্যাগের খবর সামনে এলো। বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন তা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। সম্প্রতি ওয়াশিংটন ডিসির একটি আদালতে হান্টার বাইডেনের আইনজীবী ব্যারি কোবার্ন এক নথিতে জানান, হান্টার বর্তমানে দেশের বাইরে বসবাস করছেন। বকেয়া আইনি ফি সংক্রান্ত একটি দেওয়ানি মামলায় এই তথ্য প্রকাশ করা হয়। নথিতে উল্লেখ করা হয়েছে, হান্টার বর্তমানে এতটাই আর্থিক সংকটে আছেন যে তিনি তার আইনজীবীদের ফি পর্যন্ত পরিশোধ করতে পারছেন না। 56 বছর বয়সী হান্টার বাইডেন গত বছর এক পডকাস্টে জানিয়েছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউনের প্রেমে পড়েছেন। তার স্ত্রী মেলিসা কোহেন বাইডেনও সেখানকার নাগরিক। ধারণা করা হচ্ছে আইনি ঝুঁকি এড়াতে তিনি বর্তমানে কেপটাউন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যাতায়াত করছেন। হান্টারের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি এবং অবৈধভাবে অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগ রয়েছে। 2024 সালে তিনি এসব মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। গত বছর তিনি নিজেই জানিয়েছিলেন তার ওপর প্রায় $17 মিলিয়ন বা প্রায় 200 কোটি টাকার বেশি আইনি ফির ঋণ রয়েছে। এমনকি মামলার নথিপত্র খোঁজার জন্য পেশাদার লোক নিয়োগের সামর্থ্য না থাকায় তিনি নিজেই নিজের ইমেইল হাতড়ে তথ্য বের করছেন বলে জানা গেছে। প্রেসিডেন্ট পদ ছাড়ার শেষ মুহূর্তে জো বাইডেন তার পরিবারের সদস্যদের ক্ষমা করে দিলেও হান্টারের পিছু ছাড়ছে না পাওনাদার ও আইনি জটিলতা। সাবেক এই ফার্স্ট সান এর ভবিষ্যৎ এখন কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। অরেগনের অ্যামাজন ওয়্যারহাউসে ঘটে যাওয়া এক রুদ্ধশ্বাস ও অমানবিক ঘটনা। সহকর্মীর রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে থাকলেও কাজ থামানোর অনুমতি মেলেনি অন্য কর্মীদের। উল্টো ম্যানেজার ধমক দিয়ে বললেন, ওদিকে তাকিও না, কাজে মন দাও। 911-এ কলের সেই শিউরে ওঠা অডিও রেকর্ড আর প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে আসা অ্যামাজনের এই চরম নিষ্ঠুরতার বিস্তারিত জানুন প্রতিবেদনে। অ্যামাজনের ওরেগন গুদামে সম্প্রতি এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। 46 বছর বয়সী এক কর্মী কাজ করার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু অভিযোগ উঠেছে সহকর্মীর এই মৃত্যু ঝুঁকির মাঝেও কর্তৃপক্ষ কাজ থামানোর পরিবর্তে কর্মীদের উৎপাদন চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। গত 6 এপ্রিল গুদামের টোট রানার হিসেবে কর্মরত ওই ব্যক্তি হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের মতে তার মাথা দিয়ে রক্ত ঝরছিল এবং শরীর নীল হয়ে গিয়েছিল। এক নারী সহকর্মী মরিয়া হয়ে তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু পাশেই দাঁড়িয়ে থাকা এক ম্যানেজার অন্য কর্মীদের সাহায্য করতে বাধা দেন। স্যাম নামে এক কর্মী জানান, তিনি যখন সাহায্য করতে চাইলেন ম্যানেজার তাকে বলেন, পিছন ফিরে তাকাও, নিজের কাজে মন দাও। প্যারামেডিকরা আসার আগ পর্যন্ত সেই লাশের পাশেই প্যাকিং এবং মালামাল সরানোর কাজ সচল ছিল। শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমরা তাদের কাছে কেবল কিছু সংখ্যা মাত্র। দীর্ঘক্ষণ প্রচণ্ড গরমে 15 মাইলের বেশি হাঁটা এবং ভারী বোঝা টানার এই অমানসিক পরিশ্রমই এমন দুর্ঘটনার কারণ বলে অনেকে মনে করছেন।
আমাজন কর্তৃপক্ষ বিষয়টিকে পূর্ববর্তী শারীরিক অসুস্থতা বলে দায় এড়াতে চাইলেও শ্রমিক মহলে তীব্র অসন্তোষ বিরাজ করছে। অনেকেরই প্রশ্ন, যেখানে জীবনের কোনো মূল্য নেই সেখানে কোটি কোটি ডলারের মুনাফা দিয়ে কি হবে? এই ঘটনা আবারও আমাজনের মতো বড় প্রতিষ্ঠানগুলোর কাজের পরিবেশ এবং নৈতিকতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। বেতন বৃদ্ধি ও স্বাস্থ্য বীমার দাবিতে উত্তাল নিউ ইয়র্ক সিটি। আগামী 20 এপ্রিলের মধ্যে দাবি আদায় না হলে ধর্মঘটে যাচ্ছেন 3,300 আবাসিক ভবনের প্রায় 34,000 ডোরম্যান ও কর্মী। এতে স্থবির হতে পারে 15 লাখ মানুষের জনজীবন। আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে নিরাপত্তা সবই বন্ধ হওয়ার আশঙ্কায় বিপাকে বাসিন্দারা। মেয়র জোহরান মামদানিও এই শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। নিউ ইয়র্ক সিটির জৌলুসে ভরা জীবনযাত্রায় বড় ধরনের স্থবিরতা নামতে পারে। বেতন বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা সুবিধার দাবিতে আগামী মঙ্গলবার থেকে ধর্মঘটে যাওয়ার ডাক দিয়েছেন সিটির হাজার হাজার ডোরম্যান, পোর্টার এবং সুপারিনটেন্ডেন্ট। প্রায় 1.5 মিলিয়ন বাসিন্দার দৈনন্দিন জীবন এই ধর্মঘটের ফলে প্যারালাইজড বা অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। BJ32 SEIEU ইউনিয়নের অধীনে প্রায় 34,000 কর্মী পার্ক এভিনিউতে এক বিশাল সমাবেশে ধর্মঘটের হুঁশিয়ারি দেন। তাদের দাবি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে বেতন বাড়াতে হবে এবং বর্তমানে তারা যে 100% স্বাস্থ্য বীমা সুবিধা পাচ্ছেন তা বজায় রাখতে হবে। I am standing with you to ensure you get a raise. অন্যদিকে রিয়েলিটি অ্যাডভাইজারি বোর্ড কর্মীদের ওপর স্বাস্থ্য বীমার খরচের একটি অংশ চাপিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে, যা মানতে নারাজ ইউনিয়ন। বিক্ষুব্ধ কর্মীরা জানিয়েছেন, ম্যানহাটনে যেখানে গড় বাড়ি ভাড়া $5,000 ঠেকেছে সেখানে বর্তমান বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ইউনিয়নের প্রেসিডেন্ট ম্যানে পাস্ত্রিচ অভিযোগ করেন, বিলিয়ন ডলারের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের স্বাস্থ্যসেবা কেড়ে নিতে চায়। ধর্মঘট শুরু হলে সিটির 3,300টি আবাসিক ভবনে প্যাকেজ ডেলিভারি, পরিষ্কার পরিচ্ছন্নতা, এসি মেরামত এবং নিরাপত্তার মতো জরুরি সেবাগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অনেক ভবনে ইতোমধ্যে বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে যে তাদের নিজেদের ময়লা নিজেদেরই ফেলতে হবে এবং লন্ড্রি রুমের ব্যবহার সীমিত করতে হবে। মেয়র জোহরান মামদানি সহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতা এই আন্দোলনের সংহতি প্রকাশ করেছেন। আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত দুই পক্ষের আলোচনা চলবে। সমাধান না হলে মঙ্গলবার থেকে এক নজিরবিহীন সংকটের মুখে পড়বে নিউ ইয়র্কের বাসিন্দারা। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল তার নতুন কোনো কর না বাড়ানোর প্রতিশ্রুতি ভেঙে এবার বামপন্থী রাজনীতির দিকে ঝুঁকছেন। সম্প্রতি তিনি $5 মিলিয়ন বেশি মূল্যের দ্বিতীয় বাড়ির উপরে পেড-আটের ট্যাক্স আরোপের ঘোষণা দিয়েছেন। জানিয়ে শহর জুড়ে তোলপাড় শুরু হয়েছে। গভর্নরের দাবি, এই ট্যাক্স থেকে বছরে $500 মিলিয়ন বাড়তি রাজস্ব আসবে, যা মেয়রের বাজেট ঘাটতি মেটাতে সাহায্য করবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই অতিরিক্ত ট্যাক্সের ভয়ে মালিকরা তাদের দামি অ্যাপার্টমেন্টগুলো একযোগে বাজারে ছেড়ে দেবেন। এতে সম্পত্তির দাম ব্যাপকভাবে কমে যাবে এবং হিতে বিপরীত হয়ে রাজস্ব আরও কমতে পারে। একদিকে ট্যাক্স বৃদ্ধি, অন্যদিকে সরকারি কর্মচারীদের পেনশন ও মেডিকেইডে কোটি কোটি ডলারের খরচ। সব মিলিয়ে মধ্যবিত্ত নিউ ইয়র্কবাসীদের উপরে চাপের পাহাড় তৈরি হচ্ছে। গভর্নরের এই রাজনৈতিক চাল শহরটির অর্থনীতিকে দীর্ঘমেয়াদী সংকটের দিকে ঠেলে দিচ্ছে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। মদ কিনতে গিয়ে পুলিশের নির্মম পিটুনির শিকার নিরপরাধ এক ব্যক্তি। ব্রুকলিনে ভুল করে অন্য কাউকে ধরে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হতেই উত্তাল নিউ ইয়র্ক। মেয়র জোহরান মামদানি ও পুলিশ কমিশনারের কড়া পদক্ষেপের পর কি হলো সেই কর্মকর্তাদের? নির্দোষ ব্রাউন কি পাবেন ন্যায় বিচার? চাঞ্চল্যকর এই খবরের বিস্তারিত জানুন রিপোর্টে। নিউ ইয়র্কের ব্রুকলিনে এক ভয়াবহ পুলিশি বর্বরতার চিত্র সামনে এসেছে। মাদক ব্যবসায়ী সন্দেহে এক নিরপরাধ ব্যক্তিকে লিকার স্টোরের ভেতর ফেলে বেধড়ক পিটিয়েছেন 2 ডিটেকটিভ। পরে জানা গেছে ওই ব্যক্তিটি সেই সন্দেহভাজন অপরাধী ছিলেন না। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ব্রুকলিনের কবলো হিল এলাকায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সাদা পোশাকের 2 NYPD কর্মকর্তা 46 বছর বয়সী টিমোথি এল ব্রাউনকে ঘুষি ও লাথি মারছেন। পুলিশের মারধরে দোকানের মদের বোতল ভেঙে চুরমার হয়ে যায় এবং মেঝেতে রক্তের দাগ পড়ে থাকতে দেখা যায়।
ভুক্তভোগী ব্রাউন জানান তিনি কেবল মদ কিনতে দোকানে ঢুকেছিলেন। পুলিশ তাকে হঠাৎ করেই ধরে মারধর শুরু করে এবং বাধা না দিলেও রেজিস্ট করার অভিযোগ আনে। পরে তদন্তে দেখা যায় ব্রাউন কোনোভাবেই মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন না। পুলিশ যাকে খুঁজছিল তার পোশাকের সাথে ব্রাউনের পোশাকের মিল থাকায় এই ভুলটি ঘটে। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ এই ভিডিওটিকে গভীরভাবে উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন। মেয়র জোহরান মামদানিও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, পুলিশের এই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বর্তমানে পুলিশের ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো এই ঘটনার তদন্ত করছে। নির্দোষ ব্রাউন এখন বিচারের দাবি জানাচ্ছেন। এই ঘটনা আবারও নিউ ইয়র্ক পুলিশের দক্ষতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডস অফ সাদকাহ। সিলেটে তাদের উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৬৩ জন গরিব ও অসহায় নবদম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে একসঙ্গে। লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। সামাজিক দায়বদ্ধতা আর মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সিলেটে একসাথে বিয়ে হলো ৬৩টি অসহায় নবদম্পতির। স্বেচ্ছাসেবী সংগঠন সিডস অফ সাদকাহ এর উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিল ধর্মীয় আনুষ্ঠানিকতা, দোয়া এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলন মেলা। অনুষ্ঠানে প্রতিটি নবদম্পতির জন্য দেয়া হয় প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী, যাতে নতুন জীবনের পথ চলা হয় সহজ ও স্বাচ্ছন্দ্যময়। এরকম বিয়ের ব্যাপারে আমি খুবই সন্তুষ্ট এবং আমি গর্বিত। আমরা একত্রিত ৬৩ জন পরিবার থেকে আমরা বিয়ে শাদী আজকে সম্পূর্ণ হবে। যারা এই বিয়ে শাদীর ব্যাপারে আমাদেরকে হেল্প করেছে এবং সহযোগিতা করেছে, তাদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। এখনো দেখা হয় নাই, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন খুব ভালোভাবে দাম্পত্য জীবন শুরু করতে পারি। মানুষের আসলে টাকা পয়সা কোনো কিছু না, সম্মানটা হলো আসল। যেভাবে ওনারা আমাদেরকে সম্মান দিচ্ছে, সম্মান দিয়ে নিয়ে আসছে, এটা লাখো শুকরিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা নতুন জীবন শুরু করতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। একসাথে ৬৩ জনের বিয়ে, অনেক আমরা খুশি। ৬৩ পরিবারে একসাথে হয়েছি, অনেক আয়োজন, অনেক খুশি। যে আয়োজন করছে এগুলো আমি অনেক সংখ্যক ধন্যবাদ জানাই। অর্থের অভাবে যাদের বিয়ে আটকে ছিল তাদের জীবনে আজ শুরু হলো নতুন অধ্যায়। এই আয়োজন শুধু একটি বিয়ে নয়, এটি ভালোবাসা, সহমর্মিতা এবং মানবিকতার এক শক্তিশালী বার্তা। একটা ব্যতিক্রমী আয়োজন। আপনারা জানেন যে আমাদের দেশে যৌতুকের মাধ্যমে বিয়ের কারণে অনেক এতিম পরিবার বা অসচ্ছল পরিবার লোকরা বিয়ে দিতে পারে না যত সময়। এখানে মূলত এই প্রোগ্রামটা দুটো গুরুত্বপূর্ণ দিক। একটা হলো এনারা এতিম অসহায় যে মেয়ে বাচ্চারা আছেন তাদের জন্য বিয়ের ব্যবস্থা আয়োজন করেছেন এবং সেটা যৌতুকবিহীন। এবং এটা আমি মনে করি যে দেশের যারা সচ্ছল মানুষ তাদের ব্যাপারে এগিয়ে আসা হচ্ছে যৌতুকবিহীন বিয়ের জন্য, দুস্থ অসহায় পরিবারের জন্য, তাদের পাশে দাঁড়ার জন্য। আমি মনে করি এই আয়োজনটা করে সিডস অফ সাদকাহ যারা আছেন, বিদেশি যারা বাইরে আছেন তারা সাহায্য করেছেন এবং স্থানীয় যারা আমির পক্ষ থেকে ডক্টর রিদওয়ান শাহ যারা আয়োজন করেছেন, নিঃসন্দেহে একটি ভালো কাজ করেছেন, একটি মহান উদ্যোগ নিয়েছেন। আমাদের দেশের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এমন অসহায় ইয়াতিম মেয়েরা আছে যেটা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। বাবা নাই এখানে কোনো মেয়ে, সেই সাথে এখানে অনেক মেয়ে আছে যাদের বাবাও নাই, মাও নাই, দাদির কাছে থাকতেছে, দাদি হয়তো ভিক্ষা করে এই মেয়েটাকে খাওয়াচ্ছে, ফুপুর কাছে থাকতেছে, অনেকে আবার পালক অন্য জায়গায় বড় হচ্ছে। তো এইরকম যে অসহায় মেয়েগুলো আছে তাদের যখন বিবাহযোগ্য বয়সে পৌঁছাচ্ছে তাদের বিয়ের জন্য দেখা যাচ্ছে যে এই যে অর্থের অভাবে বিয়েটা আটকে থাকে, সেই সব মেয়েদের বিয়ের ব্যবস্থা করার জন্য এই প্রোগ্রাম ইউনাইটিং সোলস। আলহামদুলিল্লাহ আমরা লন্ডন থেকে একটা টিম আইছি, আমরা 20 জন পাইয়াই। আর আজকে 63টা কাপলের বিয়ার মেজরিটি নর্মালি একজন বাদ্যা আই থিঙ্ক সবও এতিম বড় কোনো। সো ওয়ান অফ আওয়ার মেইন দিস হ্যাজ বিকাম আমরা একটা মেইন প্রজেক্ট থাকি। আমরা উদ্দেশ্যটা হইল গিয়া টাকা পয়সার অভাবে আমরা ভাই বোন
লাইক আর কি অমিল থাকতো না। আমরা চেষ্টা করি আর কি আমরা যদি একটু সাহায্য করতে পারি, সহযোগিতা করতাম পারি, আর আমরাও তারার পাশে গিয়ে দাঁড়াইতাম পারি আর কি। তো আমরা উদ্দেশ্য প্রজেক্টের নামের ভিতরে ওই সবটা ইউনাইটিং সোল, দুইটা সোলকে একসাথে করার জন্য আর কি আমরা যতক্ষণ পারি সহযোগিতা করতে আমরা চেষ্টা করি। মানবিকতা আর সহমর্মিতার এই বার্তা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। আগামীকাল 17 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত বাংলা চলচ্চিত্র রাক্ষস। ঈদে বাংলাদেশের মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া এই সিনেমা এবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে। বিস্তারিত রিপোর্টে। এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা রাক্ষস দেশের গণ্ডি পেরিয়ে উত্তর আমেরিকায় আগামীকাল শুক্রবার থেকে শুভ মুক্তির পথে। বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বাণিজ্যিক ঘরানার এই রোমান্টিক থ্রিলারটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। তোর কষ্টে আমি কামতাম। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পাবেন প্রবাসী বাংলাদেশিরা। চলবে টানা কয়েকদিন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, যাকে রাক্ষস চরিত্রে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা যাবে। ইতোমধ্যেই পোস্টার ও প্রচারণায় তার নতুন লুক দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সিয়াম আহমেদ। আপনাদের সবাইকে জানাই বিলেটেড ঈদ মোবারক। তবে যারা ইউএসএতে থাকেন তাদের জন্য কিন্তু ঈদের খুশি এখনো শেষ হয়নি, কারণ আগামী 17 এপ্রিল ইউএসএতে রিলিজ পাচ্ছে আমাদের এই ঈদের সিনেমা রাক্ষস। ছবিটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। আন্তর্জাতিক পরিবেশনায় রয়েছে গ্যালাক্সি মিডিয়া। উত্তর আমেরিকার বিভিন্ন শহরে সিনেমাটি প্রদর্শনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে দর্শকরা সিনেমাটি দেখতে পাবেন। আলোচিত এই সিনেমাটির মুক্তি উপলক্ষে নিউ ইয়র্কে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়, যিনি এর আগে ইন্ডাস্ট্রি হিট বরবাদ নির্মাণ করে আলোচনায় আসেন। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত রাক্ষস অ্যাকশন, সাসপেন্স এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েনের এক অনন্য মিশেল। চমকপ্রদ ভিজুয়াল, তীব্র নাটকীয়তা এবং ভিন্ন ধর্মীয় উপস্থাপনায় রাক্ষস দর্শকদের জন্য আনতে যাচ্ছে এক নতুন অভিজ্ঞতা। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তির পর রাক্ষস কতটা সাড়া ফেলতে পারে এবং সিয়াম আহমেদের এই ভিন্নধর্মী চরিত্র দর্শকদের কতটা আকৃষ্ট করে। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।